আসিফ বিন আলী, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। চীন সফরের চুক্তিগুলো একটু, সমঝোতাগুলো আমরা দেখছিলাম। 17টির মোট কথা ছিল, 13টি এমওইউ শুধু হয়েছে, চুক্তি দুটো এখনো চূড়ান্ত হয়নি। আমার যা ধারণা তাতে সম্ভবত আপাতত আর হচ্ছেও না, কারণ চুক্তি হলে আসলে প্রধানমন্ত্রী পর্যায়ে এই বৈঠকে হওয়ার কথা। ফলে সেই সফর থেকে আসলে আমরা একটু বাংলাদেশের মানুষজন হিসাব নিকাশ করি যে আমরা কি পেলাম, অথবা মেসেজটা কি, মেসেজটা পরিষ্কার কিনা। আমি যতটুকু দেখলাম তাতে বাংলাদেশের শিক্ষা কার্যক্রমে ম্যান্ডারিন ভাষা হিসেবে যুক্ত হচ্ছে ইংরেজির মতো, অথবা বাংলা বা আরবির মতো আরেকটি ভাষা হিসেবে। আমাদের গণমাধ্যম, রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের ভিতরে কিছু সমঝোতা বিনিময় হয়েছে। দল হিসেবে বিএনপির সঙ্গে চাইনিজ কমিউনিস্ট পার্টির একটা সমঝোতা স্মারক হয়েছে। এর বাইরে আমরা কাঁঠাল রপ্তানি করব এবং ব্যবসা বাণিজ্য বিনিয়োগ নিয়ে অনেক বড় বড় আলাপ হয়েছে, কিন্তু খুব সুনির্দিষ্ট কোনো তথ্য বা পরিসংখ্যান আপনার কাছে আছে কিনা সরকারি যে ব্রিফিং সেখানে আমি পাইনি। আমার মনে হয় যে এখন পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে তার আমরা যদি একটু গুছিয়ে চিন্তা করি তাহলে দেখবো যে একটা বড় সহযোগিতার জায়গা তৈরি হয়েছে জ্বালানি সেক্টরে, রিনিউয়েবল জ্বালানি খাতে। রয়টার্সও এই ব্যাপারে বিস্তারিত রিপোর্ট করেছে। দ্বিতীয় আর একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ আকারে সামনে এসছে সেটা হলো অবকাঠামোগত খাতে, যেমন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে, যেমন রাজশাহীতে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের প্রজেক্ট নিয়ে কথা হয়েছে। ইভেন আমাদের যে এক্সপ্রেসওয়ে সেটার এক্সটেনশন নিয়েও অনেকটা আলাপ হয়েছে। বাণিজ্য যে সম্মেলনের মতন যেটা হয়েছিল, যেটা বিডা করেছিল, সেখানে হান্ডা ইন্ডাস্ট্রিজ তারা কেরানীগঞ্জের ইকোনমিক জোনে $220 বিলিয়ন বিনিয়োগ করবে বলে একটা কথা এসছে, যেখানে প্রায় 13,000 লোকের কর্মসংস্থান হবে। আমার মনে হয় যে পুরো সফরের যে অর্থনৈতিক যে পাওয়াটা সেইটা আমরা বুঝতে হয়তো বা আরও কয়েকটা দিন সময় লেগে যাবে। আমরাও আশা করব যে সরকারের তরফ থেকে শুধুমাত্র চুক্তি কটা হয়েছে বা সমঝোতা কটা হয়েছে সেটার পাশাপাশিও কি পরিমাণ অর্থনৈতিক বিনিয়োগ আসছে সেই ব্যাপারটার উপরে আলোচনা করবেন। আপনি যে বিনিয়োগটার কথা বললেন কেরানীগঞ্জে, সেটি নিয়ে কি কোনো সমঝোতা হয়েছে, এটা নাকি এটা আলোচনার পর্যায়ে আমি আছে? যেটা দেখলাম যখন পড়ছিলাম, এটা ওই যখন সম্মেলনটা হয়েছে তখন ব্যবসায়ীদের সম্মেলন, তখন একটা কথা এসছে। বাট এটা দেখার বিষয় যে এটা কতটুকু ফর্মালি আসবে আর কতটুকু ইনফর্মালি আসবে, এবং এটা সরকারি ব্রিফিংয়েও আসাটাও একটু জরুরি যে আসলে এটা কি না বা এটাই সঠিক তথ্য কিনা সেটাও আমাদেরকে একটু জানাতে। কিন্তু ধরেন আসিফ ভাই, সবসময় তো আসলে সংখ্যা বা পরিসংখ্যান বা টাকা দিয়েই বিবেচিত হয় না। মানে প্রধানমন্ত্রীর এই চীন সফরের একটা রাজনৈতিক বার্তাও আছে, সেই বার্তাটা আসলে কি, বা সেটাকে, সেই ন্যারেটিভটাকে কিভাবে দেখছেন আপনারা? দেখেন, এখানে দুটো ব্যাপার, একটা হচ্ছে অর্থনীতি এবং রাজনীতি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। বাংলাদেশের রাজনীতি তখনই স্থিতিশীল থাকবে যদি অর্থনীতি ঠিক মতন চলে। বাংলাদেশের অর্থনীতি প্রচণ্ড প্রেশারে রয়েছে। আমরা যদিও এটা নিয়ে খুব একটা আলাপ করছি না, বাট এটা আসলেই গত কয়েক বছর ধরে প্রচণ্ড প্রেশারে রয়েছে। বাংলাদেশের এই মুহূর্তে টাকার দরকার, এইটা বাস্তবতা। এবং আমাদের টাকার উৎস রাফলি তিনটা হতে পারে। একটা, যেটা আপনার সাথে একটু আলাপ হচ্ছিল, আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক। এখন আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের কাছে টাকা নিতে গেলে যে সমস্যাটা হয় যে তারা এমন কিছু সংস্কারের প্যাকেজ চাপিয়ে দেয় যেটা রাজনৈতিক সরকারের জন্য অত্যন্ত কঠিন বাস্তবায়ন করা। দ্বিতীয় একটা অপশন, সেটা হচ্ছে জাপান। জাপানের কাছ থেকে আমরা নিয়মিত ঋণ নিয়ে থাকি, কিন্তু জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন আশানুরূপ নয়। বিশেষ করে বিগত 2-3 বছরে, এটা আওয়ামী লীগ সরকারের শেষের দিক থেকে এবং ইন্টেরিয়াম সরকারের সময়ও আমাদের জাপানের সাথে সম্পর্কে যথেষ্ট অবনতি ঘটেছে। এবং এই কারণে জাপান কিন্তু তাদের যে ঋণ সংক্রান্ত নানা পলিসি আপনি দেখবেন যে চেঞ্জ করেছে। সো সেই জায়গাটা, দরজাটাও আমাদের জন্য একটু কড়া হয়ে গেছে। আমেরিকা আর একটা অপশন, কিন্তু আমেরিকা যদি টাকা দিতে যায় সেই ক্ষেত্রেও একই, তারা ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফকে ইনভলভ করবে। তার মানে ওই আবার সংস্কারের একটা প্রেশার আসবে। তাহলে সব থেকে সহজ শর্তে আমরা কোত্থেকে টাকা পাবো, সেটা চায়না থেকে। এবং এইটা সরকারের কাছে আমার মনে হয়েছে যে একটা প্রায়োরিটি ছিল, যে আরও বেশি বিনিয়োগ এবং প্রতিশ্রুতিগুলো নিয়ে আসা। এখন ওইটা যদি হয়, এটা রাজনৈতিকভাবে সরকারকে হেল্প করবে। প্রথমত এটা রাজনৈতিকভাবে এই মুহূর্তে হেল্প করবে। দ্বিতীয়ত এইটা বাংলাদেশকে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে নেগোশিয়েট করতেও হেল্প করবে, যদি আমরা জানি যে আমাদের একটা নির্দিষ্ট অর্থনৈতিক সোর্স অলরেডি আছে। এমনকি সামনে যদি ভারত সফরের সুযোগ তৈরি হয়,
তখনও এটা নেগোসিয়েশনে কাজ করবে। কারণ আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের প্রায় মানে আমরা যদি দেখি যে প্রথম জিয়াউর রহমান সাহেব সফরে গেছিলেন, তিনি যখন সামরিক আইন প্রশাসক ছিলেন এবং এবার তার পুত্র প্রধানমন্ত্রী হিসেবে গেলেন, এই যে 50-52 বছরের যে সম্পর্ক, এটার কিন্তু অনেক ধাপে ধাপে প্রোগ্রেস ঘটেছে। এবং এই মুহূর্তে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক শুধু বাণিজ্যিক না, রাজনৈতিকও। কিন্তু রাজনীতি থেকে আমরা ইকোনমিক্যালি কতটুকু বেনিফিট পাচ্ছি, এটাই আসলে আমাদের দেখার বিষয়। বিবেচ্য। জি, ব্যারিস্টার ফুয়াদ উনি বলছিলেন বিনিয়োগ এবং অর্থনীতির কথা, এবং আপনিও দীর্ঘদিন ধরে বলছিলেন যে আমাদের অর্থনীতি কি অবস্থায় ছিল, মানে একটা ভঙ্গুর অর্থনীতি বাই ডিফল্ট বর্তমান সরকারকে পেতে হয়েছে। ফলে সেই জায়গায় আমরা দুই প্রধানমন্ত্রীর বৈঠকে কিন্তু এটি দেখেছি যে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো যায়, পুরনো যে ঋণ যেগুলোর কিস্তি শুরু হচ্ছে খুব দ্রুতই, সেগুলোর গ্রেস পিরিয়ডটা বাড়ানো যায় কিনা, সুদের হারটা খানিকটা কমানো যায় কিনা, এই ধরনের আলোচনাও কিন্তু সরকার প্রধান করেছেন, সরকারের মন্ত্রীরা করেছেন। ফলে এই চীন সফরকে আপনি বা আপনার দল, আপনার বিরোধী দলে আছেন, আপনারা কিভাবে মূল্যায়ন করছেন এখন পর্যন্ত? ধন্যবাদ। বেইজিংয়ের জুতোয় পা দিয়ে যদি আজকে আপনি ঢাকার দিকে তাকান, তাহলে বেইজিংয়ের জায়গাটা কোথায় দেখেন? একটা হচ্ছে যে আপনি এমন একজনকে অর্থমন্ত্রী বানিয়েছেন যার ব্যাপারে বেইজিংয়ের সিরিয়াস কনসার্ন আছে। গত বিএনপি জামাত জোট সরকারের সময় 1 থেকে 6 আপনার তাইওয়ানের সাথে ওয়ান চায়না পলিসি থেকে শিফট করে এসছে, যেটা বিএনপির হিস্টোরিক পজিশন ছিল। তাইওয়ানকে স্বীকৃতি দেবার একটা জায়গা, তার ট্রেড অফিস খোলা 2 জায়গাতে, ইভেন উইদাউট মানে ইনফর্মিং দ্য চাইনিজ অ্যাম্বাসি, তারা তাইওয়ানের ভিসা পর্যন্ত ইস্যু করা শুরু করেছে এখান থেকে। তো এগুলো চীনকে সিরিয়াসলি আপসেট করেছে, এবং জানেন যে ইভেনচুয়ালি আমাদের বর্তমান খসরু ভাইকে তখন ক্যাবিনেট থেকে অব্যাহতি দিতে হয়েছে। দ্বিতীয় একটা জায়গা দেখেন যে আপনি তিস্তা প্রকল্পকে ঝুলায় রাখছেন বহুদিন থেকে। চায়নার কাছে আপনি গেছেন প্রজেক্ট নিয়ে, চায়না আপনাকে বলেছে টাকা দেবে, কিন্তু আপনি তালবাহানা করছেন বহু এটা বছর তো থেকে। আওয়ামী লীগ সরকারের সময় থেকে। করছে রাষ্ট্র আকারে, মানে সে রাষ্ট্র আকারে বাংলাদেশ কিভাবে নামক রাষ্ট্রটি, জি। দেখছে কিভাবে যে আপনি এই প্রকল্পটা ঝুলায় রাখছেন, আপনি করলেন না। থার্ড হচ্ছে গত 4 মাসে বিএনপি সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে যেগুলো ফাইন্যান্সিয়াল এবং ইকোনমিক সেক্টরে সারা দুনিয়াকে ট্রাবল করে ফেলছে। তার ভিতরে একটা হচ্ছে দেখেন বাংলাদেশ ব্যাংকে গভর্নর পরিবর্তন যে প্রসেসে হয়েছে, ব্যাংক রেগুলেশন আইন পার্লামেন্টে রেটিফাই করা হয় নাই, এনবিআর এর রিফর্ম থেকে সরে এসেছিল, এখন আবার তারা পুনর্বিবেচনা করছে। এই জায়গাগুলো যে সিগন্যাল দিচ্ছে, এবং ফিচ দেখেন গ্লোবাল যে ক্রেডিট রেটিং এজেন্সি, তারা বাংলাদেশকে ডাউনগ্রেড করে দিয়েছে মার্চে অথবা এপ্রিলে। তো এই জায়গাগুলোতে, এবং আপনি যেটা কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে আমার যে মানে ডেট রিপেয়ারের যে কমিটমেন্ট তৈরি হচ্ছে, সেইটা সাস্টেইনেবল কিনা আমার এই বাজেটে। মানে আপনি তো আরো লোন চাচ্ছেন, এখন এক্সিস্টিং লোন আপনার কোন লেভেলে চলে গেছে আপনার জিডিপির। এইটা যদিও সরকার বলছে এটা 60% এখনো ক্রস করে নাই, বাট আপনি যদি ডিফল্ট লোনগুলোকে যোগ করেন, ইটস ক্লোজ টু 80-85%, অনেক অর্থনীতিবিদ বলছে। তো এইটা বেইজিং তো জানে যে আমি একটা রাষ্ট্রকে কত দূর পর্যন্ত দিলে পরে সে এইটাকে ক্যারি করতে পারবে এই বার্ডেন। আর একটা বিষয় হচ্ছে বেইজিং এখনো বাংলাদেশের চরিত্র বোঝার চেষ্টা করছে যে আপনি আসলে ভারতের বলয় থেকে পুরোপুরিভাবে বের হয়ে আসলেন কিনা। অতএব এই জায়গাগুলোকে কেন্দ্র করে বেইজিং আসলে বুঝতে চায় যে আপনি কি শুধু আমার সাথে টাকার খেলা খেলছেন, না আপনার সাথে আমার একটা অ্যালায়েন্সের সম্পর্ক তৈরি হবে, যেটা বাংলাদেশ বলছে এটা আমার ডেভেলপমেন্ট পার্টনার, ফাইন, কিন্তু ডেভেলপমেন্ট পার্টনার তো এতটুকু বলাটা গুড এনাফ না, এটার আগে পরে তো অনেক বক্তব্য আছে আর কি। তো সেইখানে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের তরফ থেকে সাফিসিয়েন্টলি আশ্বস্ত করবার জায়গাতে ওনারা এখনো নাই, এবং এই সম্পর্ক আমার সরকার নাই এখনো যে তাকে এই জায়গাগুলোতে আশ্বস্ত করা। একটা বিষয় যেটা হয়েছে আপনি দেখেছেন যে আসলে এরকম, ফুয়াদ ভাই আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে 5 আগস্টের পরে বিএনপি জামাতের এমন কোন শীর্ষ নেতা বা তাদের অঙ্গ সংগঠন, এমনকি অন্যান্য দল যারা সরকার ক্রিয়াশীল দল, বেইজিং সফর করেন নাই, বা চীনের সঙ্গে তাদের একটা পলিটিক্যাল যোগাযোগ হয় নাই। ফলে চীনের সঙ্গে আমাদের এখনকার সম্পর্কটা কি কেবলই অর্থনৈতিক বা ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক, নাকি এটি একটা রাজনৈতিক বা কৌশলগত সম্পর্কেও পরিণত হয়েছে? আসলে চেষ্টা চলছিল, কিন্তু নির্বাচন পরবর্তী যে ক্যাবিনেট ফরমেশন যেখানে হয়েছে, আমি যতটুকু তথ্য রাখি, এখানে চায়না বোধ করছে তার ইন্টারেস্ট ক্যারি করবে এই রাষ্ট্রের ক্যাবিনেটে এমন লোকজন এখানে গুরুত্বপূর্ণ পদে নাই। তারা এই জায়গাটাকে তারা মার্ক করেছেন, এবং আপনি যদি গেস্ট লিস্ট দেখেন কারা কারা সেখানে গেছেন এবং কারা কারা গুরুত্বপূর্ণ
ক্যাবিনেট পোস্ট পেয়েছেন এবং অন্য যাদেরকে আশা করা হচ্ছিল তারা যেন ক্যাবিনেট গুরুত্বপূর্ণ পোস্ট পান, তো সেই জায়গাগুলোতে আমি যতটুকু জেনেছি চাইনিজ ব্যবসায়ী যারা আছেন এখানে, চাইনিজ গুরুত্বপূর্ণ পজিশনে যারা আছেন, তারা এই ক্যাবিনেট ফরমেশনের উপরে হ্যাপি না। তো এখন এই জায়গায় হচ্ছে একটা আশ্বস্ত করার বিষয় হচ্ছে ডক্টর খলিল সাহেব বেইজিং গেলেন, গিয়ে কিন্তু আবার ওয়ান চায়না পলিসির ব্যাপারে কিন্তু রাষ্ট্র আমাদের দৃঢ় যে অবস্থান। বাংলাদেশের কমিটমেন্ট আছে, তাইওয়ানের ব্যাপারে, হংকং এর ব্যাপারে, চাইনিজ পজিশন, তিব্বতের ব্যাপারে, এগুলো নিয়ে আমাদের কোনো ভিন্ন মত নাই, এইটা তারা আশ্বস্ত করেছেন। এখন আমার কাছে মনে হচ্ছে আরেকটা টিকিং পয়েন্ট হচ্ছে আমাদের যে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট। এখন চায়না চিন্তা করছে আপনি যদি ট্রেড এগ্রিমেন্টে স্টিক থাকেন তাহলে সেটা তো চাইনিজ লোন, চাইনিজ ইনভেস্টমেন্টকে ফিউচারে আপনাকে আহত করতে পারে আমার রাষ্ট্রে, তার স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে। তাহলে সেই জায়গাতে ব্যালেন্সিং এক্সারসাইজটা কি হবে? যদি ওয়াশিংটনের প্রেসারে পড়ে বাংলাদেশ, তাহলে সে কিভাবে ম্যানেজ করবে? এটারও কোনো ভালো উত্তর সম্ভবত বাংলাদেশ বাংলাদেশ সরকার কাছে। দিতে পারে না এখন পর্যন্ত। তো এই চ্যালেঞ্জিং জায়গাগুলো আমাদের সামনে আছে এবং আমরা এখন পর্যন্ত আসিফ যেটা কারেক্টলি পয়েন্ট আউট করেছে যে আশান্বিত হওয়ার মতো যে পরিমাণ এক্সপেকটেশন নিয়ে এসে গেছে, পৃথিবীতে কারো কাছে টাকা নাই। ইনফ্যাক্ট ওয়েস্টের সবার অবস্থা খুবই পপার লাইক চীনের কাছে সিচুয়েশন। আছে। চীন হচ্ছে মানে সমুদ্রের উপরে ভাসতেছে, তার টাকা দেওয়ার মতো অবস্থা নয়, মানে কাউকে দিবে এটা সে অপেক্ষা করছে, কিন্তু রাইটলি দিতে পারছে কিনা। এরপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে আমার এমপ্লয়মেন্টে যেই ক্যাওয়াস চলছে, আপনি দেখেছেন বাংলাদেশ ব্যাংক 60,000 কোটি টাকা প্রণোদনা ফান্ড দিচ্ছে ব্যবসায়ীদেরকে, যারা ব্যবসা বন্ধ হয়ে যায় অবস্থা 7.5%। তাহলে আপনার কনভেনশনাল ব্যাংক থেকে আপনি লোন নিচ্ছেন কত পার্সেন্টে? 13, 14, 17, 18। তাহলে আপনি কি ইনভেস্টমেন্টকে প্রমোট করছেন, না আপনি গার্মেন্টস বন্ধ করে দিয়ে একটা বড় থোক খাওয়াটাকে প্রমোট করছেন রাষ্ট্র আকারে? তাহলে ফলে সেটি পলিসির প্রশ্ন। পলিসি প্রশ্ন। তো এইরকম অনেকগুলো কোশ্চেন আছে যেটা আপনার এত বড় অঙ্কের টাকা ইনভেস্ট করে আমি এই টাকা ডলারে কনভার্ট করে অথবা চাইনিজ আরএমবিতে কনভার্ট করে আমি আবার ফেরত নিতে পারবো কিনা, এই লং টার্ম অনিশ্চয়তার জায়গাটা রয়ে গেছে জি। এবং এটা তাদের সরকারকে অ্যাড্রেস করতে হবে। অ্যাড্রেস করতে হবে। যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর আব্দুল নূর তুষার। ডক্টর তুষার, স্বাগত আপনাকে। আমরা চীন সফর থেকে কি বার্তা আসলে বাংলাদেশ দিল অথবা বেইজিং ঢাকাকে দিল বা বিশ্ববাসী কি বার্তা পেল সেটি নিয়ে কথা বলছিলাম। আসিফ বিন আলী বলছিলেন যে এক ধরনের চীনের সঙ্গে আমাদের অর্থনৈতিক ব্যবসা বাণিজ্যের পাশাপাশি চীন আমাদের এক ধরনের পলিটিক্যাল পার্টনারও হচ্ছে। ব্যারিস্টার ফুয়াদের কথার সামারি হচ্ছে চীনের কাছে আমরা প্রপারলি আমাদের পলিসি, আমাদের ক্যাবিনেট সেটাকে প্রেজেন্ট করতে পারছি কিনা বা সেটা নিয়ে চীনের খানিকটা অস্বস্তি আছে বলে তার ধারণা। আপনার মূল্যায়ন শুনতে চাই। বিশেষ করে দুই প্রধানমন্ত্রীর বৈঠক হয়ে গিয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক তো আনুষ্ঠানিকতা, সেটা পলিটিক্যাল বৈঠক, সমঝোতা সই হয়েছে 13টি। আমি যেটা মনে করি যে চীন আসলে বাংলাদেশের প্রধান একজন বাণিজ্য অংশীদার। অংশীদার এবং আমাদের সঙ্গে চীনের যে বাণিজ্য সেটা অনেক ক্ষেত্রে আমাদের অন্য যে ব্যবসাগুলি আছে সেইগুলিকে সাহায্য করে। যেমন আমরা প্রচুর পরিমাণে গার্মেন্টস রিলেটেড পণ্য চীন থেকে আনি। ইলেকট্রনিক্সের বাজার প্রায় চীনের দখলেই এখন। আমাদের এখানে গাড়ির যে বাজার সেটাও চীনের যে ইভিগুলি সেগুলি একটা বেশ শক্তি নিয়ে প্রবেশ করতে যাচ্ছে, বিশেষ করে এই বাজেটের পর যেহেতু ইভিকে সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও চীন আমাদের বড় বড় নির্মাণ কাজে বহুদিন ধরেই অংশ নিয়ে আসছে এবং চীন বিভিন্ন বড় প্রজেক্টে অর্থ সহায়তা বা অর্থ ঋণও দিয়েছে। তাই চীন আসলে আমাদের একজন গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত হয়েছে এবং চীন শুধু যে আমাদেরই গুরুত্বপূর্ণ অংশীদার হয়েছে তা নয়, বহু উন্নয়নশীল দেশে চীন গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত হয়েছে। চীনের একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি আছে এবং চীন দীর্ঘদিন ধরেই মনে করছে যে তাদের যে রাজনীতির বিকাশ সেটা অর্থনীতির মধ্যে দিয়ে হবে, যে কারণে তারা এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়েছে। বহু দেশে তারা বৃহৎ নির্মাণ কাজকে সহায়তা করেছে, বহু জায়গায় অবকাঠামো তৈরিতে সাহায্য করেছে, কোনো দেশে তারা বিনিয়োগ করেছে এবং বাংলাদেশ আশা নিয়ে চীনের কাছে গিয়েছে। মূলত বাংলাদেশের এখন দরকার হচ্ছে অনেকগুলি বিষয়। একটি হচ্ছে তার অর্থ দরকার, টাকা দরকার। আরেকটি হচ্ছে বৃহৎ যে নির্মাণ কাজগুলির ঘোষণা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, সেইখানে পার্টনার দরকার এবং একই সাথে এক ধরনের ডাইভার্সিফিকেশনও দরকার বাংলাদেশের কূটনীতিতে। কেননা যে চুক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের উপর চাপিয়ে দিয়ে গিয়েছেন, সেই চুক্তিতে যে বাধ্যবাধকতা আছে তার বিপরীতে বাংলাদেশকে এখন বিভিন্ন জায়গাতে অর্থনৈতিক অংশীদার খুঁজতে হবে। কেননা যে কোনো মুহূর্তে
যে কারো বিরুদ্ধে একটা স্যাংশন আসলে বা নিষেধাজ্ঞা আসলে বা আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হলে বাংলাদেশকে অনেকগুলি জানালা খোলা রেখে দিতে হবে এখন, কারণ কোন জানালা দিয়ে ট্রাম্প কার সাথে ঝগড়া বাঁধাবেন অথবা আমেরিকা কার সাথে ঝগড়া করবে এটা তো নিশ্চিত না। আর চীনও যেখানেই অর্থনৈতিক সাহায্য দিয়েছে অতীতে, তারা উপলব্ধি করেছে যে একই সাথে যদি রাজনৈতিক প্রভাব না থাকে তাহলে অনেক সময় দেখা যায় তাদের বিনিয়োগকৃত অর্থ অনিরাপদ হয়ে যায়। তারা তো ঋণ দিচ্ছে, তারা চাইবে যে সেই যে দেশে ঋণ দিয়েছে বা যে দেশে সহায়তা দিয়েছে তারা টাকাটা ফেরত দিতে পারুক, এমন কোনো নীতিমালা সেখানে গ্রহণ করা না হোক যাতে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। কেননা চীন তো ব্যবসা করে টাকা কামায় আবার সেই টাকাই ধার দেয়। ফলে আপনি দেখবেন যে চীন যখন টাকা দেয় তখন একই সাথে তাদের কন্ট্রাক্টরদেরকেও পাঠিয়ে দেয়। জি, আচ্ছা, আপনার নিশ্চয়ই মনে আছে 2016 সালের অক্টোবরে প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফর করেছিলেন। সেই সময় $27 বিলিয়ন একটা প্রতিশ্রুতি ছিল। এই গত 10 বছরে $7 বিলিয়ন কিছু বেশি ছাড় হয়েছে। আমরা চীনের প্রেসিডেন্টের আরেকটি বৈশ্বিক উদ্যোগ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, সেটাতে আবার এবার আনুষ্ঠানিকভাবে যুক্ত হলাম। ফলে আমরা সেই প্রতিশ্রুতি এবং বাস্তবায়ন এবং তার সঙ্গে এই যে বৈশ্বিক উদ্যোগ, তার বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের নানান উদ্যোগ আছে জানা, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সহ, ফলে সেগুলো আমাদের জন্য ব্যালেন্স করাটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, এটা সবসময় কঠিন হবে এবং আরো কঠিন হতে থাকবে। আপনি এটাও নিশ্চয়ই দেখেছেন যে ইন্দো শব্দটা বাদ দিতে চায় আমেরিকা, এবং তারা এখন এইটাকে প্যাসিফিক বলে মনে করতে চায়। এইখানে আসলে মার্কিন উদ্দেশ্য একরকম, চীনের উদ্দেশ্য আরেক রকম। চীন প্রচুর পরিমাণে ব্যবসা করে যে অর্থ উপার্জন করেছে, এটা কিন্তু আমেরিকার সাথে ব্যবসা করেই করেছে। এবং চীন তো, আমেরিকা তো সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ এবং পৃথিবীর অধিকাংশ দেশে চীন সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ। প্রযুক্তি বাজারে চীনের সঙ্গে আমেরিকার একটা প্রতিদ্বন্দ্বিতাও আছে। অতীতে আমরা দেখেছি যে অ্যাপলের সঙ্গে হুয়াওয়ের সাথে কি ধরনের একটা শত্রুতা হয়েছে। বিভিন্ন সময় চীনা প্রযুক্তি কোম্পানিগুলিকে তথ্য চুরির দায়ে অথবা নিরাপত্তা হুমকি তৈরি করার দায়ে আমেরিকা অভিযুক্ত করেছে। চীনের সঙ্গে আমেরিকার একটা অদ্ভুত সম্পর্ক আছে এবং সেই অদ্ভুত সম্পর্কটা যে কোনো সময় ভালো হতে পারে, মন্দ হতে পারে, কিন্তু এই কথা ঠিক যে চীন আবার তাদের বাণিজ্যের জন্য আমেরিকার উপরই বা আমেরিকার মিত্র দেশগুলির উপর নির্ভরশীল, এবং আমেরিকার বাজারের উপর নির্ভরশীল। ফলে এইখানে একটা অদ্ভুত সমীকরণ বিরাজ করছে, যে সমীকরণের মাঝখানে বাংলাদেশকে অত্যন্ত, আমি মনে করবো যে অত্যন্ত সূক্ষ্ম কূটনৈতিক জায়গায় পৌঁছে যেতে হবে। তবে এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না যে চীনের কাছ থেকে আপনি টাকা নেবেন কিন্তু চীনের খবরদারি অস্বীকৃতি জানাবেন। চীন যে এই যে $27 বিলিয়ন বলে 7 বিলিয়ন দিয়েছে, বাকিটা দেয় না, এর কারণ হচ্ছে ওই সময়ও আওয়ামী লীগ সরকার ভারত, চীন, আমেরিকার মধ্যে এক ধরনের জাগলিং করছিল। এক এক বল হাতে নিয়ে একটা ছুড়ে দেয়, উপরের দিকে আরেকটা ধরে। এই জাগলিং চীন পছন্দ করে না। চীন এক ধরনের বশ্যতা চায়। এটা চৈনিক সংস্কৃতির অংশ। আপনি হলে তার বন্ধু হবেন, না হলে মানে সব শুনবেন, না হলে কিছুই শুনবেন না, এরকম ব্যাপার। তো চীন আসলে রাজনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এবং আমি এটা শেষ করি, এই সমস্ত সফরের আগে বাংলাদেশের অধিকাংশ অ্যাক্টিভ রাজনৈতিক দলের সদস্যরা চীনে একাধিকবার, কেউ কেউ একাধিকবারও গিয়েছেন। তো এই যে চীন রাজনৈতিক দলের সাথে কথা বলে বা রাজনৈতিক ব্যক্তিদের সাথে কথা বলছে, এমনকি আপনার মনে আছে সেই অতীতে শেখ মুজিবুর রহমানেরও বই রয়েছে, আমার দেখা নয়া চীন। চীন রাজনৈতিক ব্যক্তিবর্গকে কেন নিয়ে যাচ্ছে? এর কারণ হচ্ছে চীন আসলে ভবিষ্যতের বাংলাদেশ শুধু না, এইরকম দেশগুলির রাজনীতিতে একটা প্রভাব বিস্তার করতে চাই। জি, আমরা জাতীয় সংসদে ময়মনসিংহ 10 আসনের সদস্য জনাব আখতারুজ্জামান, তিনি বলেছেন জুলাই চেতনা অনেকে বিক্রি করছেন এবং যারা বিক্রি করছেন তারা আগে রিকশায় চড়তেন, তারা এখন প্রাডো গাড়িতে চড়েন। জুলাইয়ের 2 বছর পূর্তি হতে যাচ্ছে, 24, 25, 26। তার আগেই জুলাই নিয়ে এই যে এই ধরনের অভিযোগ এবং যেটা জাতীয় সংসদে আলোচিত হচ্ছে, যেখানে প্রত্যাশা ছিল জুলাই উদযাপন কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হওয়ার কথা, সেইটা আসলে রাজনৈতিক যে সংস্কারের ধারাবাহিকতা ছিল ব্যারিস্টার ফুয়াদ বা প্রচেষ্টা ছিল ইন্টারিমের সময়, সেইটা ব্যর্থ হলো, সেই বার্তা দেয় কিনা সেটা নিয়ে কথা বলবো আমরা। দর্শক, তার আগে আবার একটা বিরতি নিই। দর্শক, আরেকবার স্বাগত। 24 ঘন্টায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আছেন, এবি পার্টির সাধারণ সম্পাদক। ব্যারিস্টার ফুয়াদ, জুলাই চেতনা কারা বিক্রি করছে এবং কারা জুলাই চেতনা বিক্রি করে রিকশা থেকে প্রাডোতে চড়ছেন সেটি নিয়ে খোদ সরকার দলীয় সংসদ সদস্য সংসদে প্রশ্ন তুলেছেন। বিরোধী দলের পক্ষ থেকে হাসনাত আবদুল্লাহ সেটি চ্যালেঞ্জ করেছেন, যেটি প্রমাণ করতে হবে। ফলে এই আলোচনাটা এখন যখন হচ্ছে তখন জুলাই সন্নিকটে। প্রথম কথা হচ্ছে জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারিকে বিএনপি, সে ক্ষমতায় আসছে। বাংলাদেশে বড় ধরনের সবগুলো আপহিভালের বেনিফিশিয়ারি কিন্তু বিএনপি ছিল। তাহলে
যদি জুলাই বিক্রি করে দেওয়া, জুলাইয়ের চেতনার সাথে গাদ্দারি করা অথবা এগুলোকে না মানার প্রশ্ন আসে, সেখানে সরকারি দল হিসেবে বিএনপির দায়বদ্ধতার জায়গা সবচেয়ে বেশি। কারণ কি দেখেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্ন, আমরা অনেকগুলো বিষয়ে একমত হয়েছি, সেগুলো বাস্তবায়নের ব্যাপারে বিএনপি গড়িমসি করছে। যে সকল বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল না, কোনোদিন বলা হয়নি, সেরকম গুরুত্বপূর্ণ অনেক বিষয় পার্লামেন্টে রেটিফাই করা হয়নি। আপনার সুপ্রিম কোর্ট সচিবালয়, জাজেস অ্যাপয়েন্টমেন্ট, তারপরে ব্যাংক রেজুলেশন আইন, গুম প্রতিরোধ আইন, তারপরে হচ্ছে মানবাধিকার কমিশন থেকে শুরু করে, যেগুলোর ব্যাপারে কখনো কোনো দ্বিমত ছিল না বিএনপির পক্ষ থেকে। তাহলে জুলাই বেচে দেওয়া, জুলাইয়ের স্পিরিট ধারণ না করা, জুলাইকে কেন্দ্র করে যে অঙ্গীকারগুলো ছিল, আপনি জানেন যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে, যেটার মাধ্যমে আপনার জুলাইয়ের শহীদ এবং আহত পরিবারকে সাহায্য দেওয়া, পুনর্বাসন করা, এগুলোর একটা প্রসেস ফলো করা হয়েছে। এটা সরকারি প্রতিষ্ঠান করেন নাই, ডক্টর ইউনূস করেন নাই আমলাতান্ত্রিক জটিলতার ট্রাস্টের কারণে। মতো একটা ফাস্ট ট্র্যাক কাজ সার্ভিস দেওয়ার জন্য 100 কোটি টাকার উপরে দিয়ে দিয়েছিলেন তখন বলা হয়েছিল আরো 200 কোটি টাকা দিতে হবে। সেই জুলাই ফাউন্ডেশনে কর্মকর্তারা এবং স্বেচ্ছাসেবীরা গত 4 মাস ধরে বেতন পাচ্ছে না। বিএনপি সরকার এসে এটা ফান্ডিং বন্ধ করে দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের একটা সিদ্ধান্ত ছিল জুলাই পরিবারকে একটা আর্থিক সহযোগিতা দেবে অন্যান্য ব্যাংকের অ্যাসোসিয়েশনের মাধ্যমে, সিএসআর ফান্ড থেকে তাদের একটা। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর এসে সেই ফান্ডিংটা বন্ধ করে দিয়েছে। একটা পরিমাণ দেওয়া হয়ে গেছে কয়েকশো, পরের অংশ বাকিদেরগুলো তার সে বন্ধ করে দিয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করা অথবা জুলাইকে অঙ্গীকার আকারে মেনে না চলার প্রশ্ন আসে, সেখানে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে বিএনপির কিন্তু নেতাকর্মীদের। বিএনপির নেতারা তো আগে থেকেই প্রাডোতে চড়তো, মানে নতুন করে প্রাডোতে যারা চড়ছে তাদের এই আয়ের উৎস বা এটি নিয়ে আপনার না, কোনো নতুন বক্তব্য নেই? করেও তো একটা শ্রেণী উঠে আসছে যারা নতুন করে ক্ষমতাসীন হয়েছে। বিএনপির ধরেন 200+ এমপির ভিতরে 80 জন 84 জন পুরাতন এমপি, বাকিরা সবাই তো নতুন এমপি হয়েছেন। তাহলে তারা নতুন করে তো জুলাইয়ের কারণে ক্ষমতার ভাগিদার হলেন। এই জুলাই না হলে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী শাহ আলম ভাই কি ওনার নামে, ওনার বাড়ির নামে কি ইউনিয়নের নাম করতে পারতেন? ওনার 2 ছেলে, ওনার মেয়ে, ওনাদের নামে এগুলো করতে পারতেন? ওনার বাবা মায়ের নামে, আত্মীয় স্বজন, বউ, শ্বশুর শাশুড়ির নামে প্রায় 40-45টা প্রতিষ্ঠানের নামকরণ করতে পারতেন। ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট। সো কোনো কিছু যদি পাওয়ার প্রশ্ন থাকে, বেনিফিসের প্রশ্ন থাকে, তাহলে বিএনপি হচ্ছে এখানে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। এবং অঙ্গীকার লঙ্ঘন করবার প্রশ্ন যদি থাকে, এখন পর্যন্ত তারাই সবচেয়ে বেশি দায়বদ্ধতার জায়গায় আছে। এরপরে হচ্ছে বাজেট অধিবেশন চলছে, এটা কেন রেলেভেন্ট? কে রিক্সায় চড়ে, কে প্রাডোতে চড়ছে, কারো ওয়াশিং মেশিন দরকার, কারো শহীদ বাবা এখনো জীবিত আছেন, মানে হোয়াটস গোয়িং অন? বাজেট সেশন একটা পলিটিক্যাল ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট চলতেছে, অথচ আপনি যদি সেশন দেখেন, হার্ডলি দেয়ার ইজ এনি ডিসকাশন অন বাজেট, হার্ডলি এনিওয়ে। আপনার সবাই যাচ্ছে তাই স্তুতি, এলাকার উন্নয়ন, রাস্তাঘাট চায়, কালভার্ট ব্রিজ চায়, বাজেট নিয়ে দেখবেন সিম্পলি কোনো ক্রিটিক্যাল কনভারসেশন নাই। অথচ বাজেট তো খুব সিরিয়াস বিজনেস। আগামী 1 বছর মানে আপনি সংসদের এফেক্টিভনেস নিয়ে প্রশ্ন হ্যাঁ, এটা করছেন। সিরিয়াস ব্যাপার। মানে এই বিষয়টা আলোচনার টপিক কেন? মানে কে রিক্সায় চলে, কে প্রাডোতে চড়ে, কি হাস্যকর। আবার আরেকজন আধা সরকারি দলীয় এমপি সে বলতেছে ওয়াশিং মেশিন লাগলে আমি কিনে দিব, পর্দা না। সরকার দলীয় এমপি মানে জামাতের এমপি কে আপনি না, মানে জাতীয় পার্টি পার্থভাইয়ের কথা বলছি। জামাত যখন আপনার ওয়াশিং মেশিন চাইলো, তো উনি বললেন না যে পর্দা আমি কিনে দেবো, ওয়াশিং মেশিন প্রধানমন্ত্রী দিবে। হোয়াটস গোয়িং অন? এগুলো তো পার্লামেন্টের কনভারসেশন না। ধর্ম নিয়ে আসা, এইটা ওইটা, কে বেশি ধার্মিক, কে কোরআন হাদিসের আয়াত জানে, আবার স্পিকারকে এখানে রুলিং দিতে হচ্ছে যে এই বিষয়ে আর কথা বলা যাবে না। কথা বলার পরে আবার মাননীয় ডেপুটি প্রাইম মিনিস্টার উঠে বলছেন যে কোন বিধিতে বিরোধী দলের নেতাকে কথা বলতে দেওয়া হইলো। বক্তব্য এক্সপাঞ্জ করার পরে আবার মন্ত্রী দাঁড়ায় বলতেছেন আপনি কেন বক্তব্য এক্সপাঞ্জ করলেন? প্রাইম মিনিস্টার কোনো পদ তো আমাদের নেই। ও সরি, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন। আমি একটা আসিফ বিন আলী আপনার কাছে আসতে চাই। এই যে রিক্সা থেকে প্রাডো যে প্রশ্ন যে সংসদ সদস্য তুলছেন, তিনি স্পষ্ট করে বলছেন যে আমি জুলাই যুদ্ধ আমি নিজেও করেছি, আমাদের এখানে আছেন অনেকেই করেছেন, আমাদের সন্তানরা করেছেন, কিন্তু অনেকেই জুলাই চেতনা বিক্রি করেন, রিক্সায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন। এই বক্তব্যটা কি কেবলই রাজনৈতিক বক্তব্য, নাকি এর মধ্য দিয়ে 2 বছর আগের যে একটা চূড়ান্ত রাজনৈতিক ঐক্য ছিল ক্রিয়াশীল বা বিদ্যমান রাজনৈতিক সংগঠনগুলোর ভিতরে, সেটাতে যে একটা ফাটল ধরছে নির্বাচনের পরেও, সেটির একটা বার্তা আসে? দেখেন, আমার তো মনে হয় যে রাজনৈতিক ঐক্যের ফাটল তখনই ধরে গেছে যখন বিএনপি নির্বাচনের দাবি তোলা শুরু করছে এবং ডানপন্থী রাজনৈতিক ব্লক, বিশেষ করে জামায়াত, নির্বাচনের এক অর্থে টেকনিক্যালি বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
এবং এটা ডিলে করার জন্য যত ধরনের পলিটিক্যাল ম্যানুভারিং করা সম্ভব সেটা করেছে। আমি ফুয়াদ ভাইয়ের সাথে একমত যে জুলাইয়ের বেনিফিশিয়ারি বিএনপি, বাট একই সাথে জুলাইয়ের বেনিফিশিয়ারি কিন্তু বাংলাদেশের জামাত ইসলামীও এবং পুরো ডানপন্থী রাজনৈতিক ব্লক, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। বিশেষ করে এই বেনিফিটের পার্টটা আমরা যদি ইন্টেরিয়াম সরকারের সময় দেখি, এটা দুইভাবে স্পষ্ট হয়েছে। একটা হচ্ছে টাকা পয়সার দিক থেকে, অনেকের বিরুদ্ধে অনেক রকম অভিযোগ এসেছে। এখন বাংলাদেশের সমস্যা হচ্ছে যে অভিযোগ আসে, কিন্তু আসার পরে সেটা নিয়ে যে পরবর্তীতে অন্যান্য প্রতিষ্ঠানগুলো যেমন দুর্নীতি দমন কমিশন তদন্ত করবে সেটাও হয় না, তো অভিযোগটাই থেকে যায়, কিন্তু আমরা আর প্রমাণ পাইনি। আর যেহেতু আমাদের সোসাইটি একটা ট্রাস্ট ডেফিসিট সোসাইটি, তো এইখানে আসলে ওই অভিযোগ পর্যন্তই দিয়েই আমরা খুশি। কিন্তু একই সাথে তো আমরা এটাও দেখেছি যে জুলাইয়ের পরে কি ধরনের মোরাল পুলিশিং করা হয়েছে, জুলাইয়ের পরে কি ধরনের মব করা হয়েছে, জুলাইয়ের পরে মানে মাজার থেকে শুরু করে শিল্প প্রতিষ্ঠান, সংবাদপত্র থেকে শুরু করে অন্য জায়গায় হামলা করেছে। কারা হামলা করেছে, কারা এগুলোর সম্মতি উৎপাদন করেছে, কারা পাবলিকলি লিখেছে, কারা স্পেসিফিক্যালি কোন রাজনৈতিক দলের লোকরা এগুলোকে ইনভাইট করেছে, সেলিব্রেট করেছে, এগুলো তো সব ডকুমেন্টেড। সো ফলে জুলাইয়ের যদি আমরা ওইভাবে চিন্তা করি, যে জুলাইতে যে ঐক্যটা তৈরি হয়েছিল বাম ডান লিবারেল প্রোগ্রেসিভ সব মিলায়, সেটা সেই দিনই ভাঙা শুরু করেছে যেদিন থেকে মানুষ জুলাইকে ইসলামিক বিপ্লবের মতন চিন্তা করা শুরু করেছে। এবং আমরা জানি কারা এগুলো বলেছে, কারণ জুলাইটা হওয়ার কথা ছিল এবং হয়েছিল গণতন্ত্রের জন্য। জুলাইটা হয়েছিল যে একটা অটোক্রেটিক গভর্নমেন্টকে সরিয়ে সেখানে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট রিপ্লেস হওয়ার, কিন্তু আমরা দেখেছি যে সেটা না হয়ে এক ধরনের ইঞ্জিনিয়ারিং শুরু হয়েছে। অর্থাৎ আমি নিজে ব্যক্তিগতভাবে সংস্কারের পক্ষে, কিন্তু যে প্রসেসে সংস্কার নিয়ে আলাপ আলোচনা হয়েছে, ইট ওয়াজ ইন আ ওয়ে কোনো একটা পার্টিকুলার গ্রুপকে, সেই ইন্টারেস্টকে প্রোটেক্ট করার জন্য। তো এখন জুলাইয়ের 3 বছর পরে এসে সরকার দলের একজন এমপি বা বিরোধী দলের একজন এমপি যখন এগুলো বলেন, তখন এটা স্পষ্ট করেই বোঝা যায় হ্যাঁ তাদের মধ্যে আর ওই ঐক্যটা নাই। বাট এটাও স্পষ্ট করে বুঝিয়ে দেয় যে জুলাই যাদের জন্য হয়েছিল তারা আর এখন আলোচনায় নাই। জুলাই এখন তথাকথিত নব্য সাবলটানদের হাতে। জুলাই এখন তথাকথিত যারা মানে ক্ষমতায় আছেন এবং ক্ষমতার বাইরেও বিরোধী দলেও আছেন তাদের জন্য। এবং আরো একটা ব্যাপার যেটা লক্ষণীয়, সেটা হচ্ছে যে এখন একদল জুলাইয়ের দারোয়ান আকারে আবির্ভাব হয়েছে। অর্থাৎ আপনি কে কি করলেন বা কে কি করেছে তার সার্টিফিকেট শুধুমাত্র তারাই দিতে পারবে, তারাই বলে দিতে পারবে যে কে বৈধ জুলাইয়ের আর কে জুলাইয়ের পরে জুলাই দিয়ে বিশ্বাসঘাতকতা করেছে। তো সামারি করবো একটা লাইনে ভাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে যখনই বড় বড় সংগ্রাম হয়েছে, সেটা মুক্তিযুদ্ধ হোক, 90-এর গণঅভ্যুত্থান হোক বা জুলাই হোক, আমরা দেখেছি তারপরে একটা নতুন অর্থনৈতিক ব্যবস্থায় কিছু লোক এই ক্ষমতাগুলো কুক্ষিগত করেছে, আবার তারাই আবার এগুলো বলা শুরু করেছে। জি, আব্দুল মুত্তাসির সাহেব, আসলে রিক্সা থেকে প্রাডোতে চড়ার মতো কয়টা চরিত্র, মানে একজন দুজন ব্যতিক্রম হয়তো হতে পারেন, কিন্তু সত্যি সত্যি কি তাই হলো, নাকি বিএনপি দলীয় সংসদ সদস্যের এই অভিযোগটা কেবলই বিরোধী দলকে ঘায়েল করার কৌশল? না, বিরোধী দলের সংসদ সদস্যরা যে প্রাডোতে চড়বেন ব্যাপারটা তো তা না। আর বিরোধী দল মানেই তো শুধু যে জামাত, তাও তো না। প্রথম বিষয় হচ্ছে, একটা জায়গায় আমি দ্বিমত করি, জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বিএনপি না। ধরেন জুলাই যদি নাও হইতো, একটা নিরপেক্ষ নির্বাচন হইতো, তাহলে আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কি হইতো? কিন্তু জুলাই না হলে কি নিরপেক্ষ নির্বাচন হতো? সেটা হচ্ছে বাংলাদেশ বেনিফিশিয়ারি। নিরপেক্ষ নির্বাচন তো আর বিএনপির জন্য বা আওয়ামী লীগের জন্য বা জামাত এনসিপির জন্য হয় নাই, বাংলাদেশের জনগণের জন্য হয়েছে। আমরা জনগণ বেনিফিশিয়ারি হয়েছে যে একটা নিরপেক্ষ নির্বাচন হয়েছে বা ভালো নির্বাচন হয়েছে। কিন্তু এরকম একটা ভালো নির্বাচন ধরেন যদি জুলাই না হতো এবং একটা ভালো নির্বাচন হতো, তাহলে সেখানে ক্ষমতায় কে যেত? ফলে ক্ষমতায় যাওয়া না যাওয়া দিয়ে বিএনপির বেনিফিশিয়ারি হওয়ার বিষয়টা হয় না। নির্বাচনটা হয়েছে, সেটা আমরা জনগণ হিসেবে বেনিফিশিয়ারি হয়েছি। স্বৈরতন্ত্রের পতন হয়েছে, এটাও জনগণ হিসেবে আমরা বেনিফিশিয়ারি হয়েছে, সবাই হয়েছে। কিন্তু জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আসলে জামাতে ইসলাম এবং এনসিপি। কেন? জামাতে ইসলামের 2008 সালে আসন ছিল 2টা, তারা এইবার পেয়েছে 68টা। যদি আপনি অঙ্ক করেন তাহলে দেখবেন 3400% আসন বৃদ্ধি পেয়েছে তাদের অঙ্কের হিসাবে। এবং যদি এনসিপির কথা চিন্তা করেন, এনসিপিতে এমন এমপি আছে জীবনে চাকরি করে নাই, ব্যবসা করে নাই, ইনকাম ট্যাক্সের ফাইল খুলেছে জীবনে প্রথম। একজন তো বলেছেন এনসিপির যিনি প্রধান, যে তার নাকি ব্যাংক অ্যাকাউন্টে ছিল না উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ার আগে। তো তাহলে যার ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতো অবস্থা হয় নাই, তিনি কিন্তু এখন এমপি। বাংলাদেশের একটি সর্বোচ্চ পদ যেগুলি আছে, সর্বোচ্চ সম্মানের পদ, সেখানে তারা পৌঁছে গিয়েছেন। তো বেনিফিট কার হইল? বিএনপির যারা এমপি হয়েছেন তারা অনেকেই বহু বছর ধরে রাজনীতি করছেন, তারা হয়তো এমনিতেও ইলেকশন করতেন, হারতেন, জিততেন। কিন্তু এই যে এনসিপি একটা দল তৈরি হতে পেরেছে, এটা জুলাইয়ের জন্য হয়েছে না, নাহলে এটা হয়তো এনসিপি নামের দল। তাহলে জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে এনসিপি এবং
তারপরে হচ্ছে জামাত ইসলাম, এবং তারপরে যেটা আমাদের আরেকজন সহ-আলোচক বলেছেন যে উগ্র ডান বা ডানপন্থীদের একটা সুযোগ তৈরি হয়েছে। তারা অ্যাটলিস্ট ক্ষমতায় যদি সরাসরি যেতে নাও পারে, তারা তাদের কথাগুলিকে ভয়েস আউট করতে পেরেছে, সব জায়গাতে পৌঁছাতে পারছে, কেউ তাদেরকে বাধা দিচ্ছে কিন্তু না। স্যার ভাই ধরেন বিএনপির একজন প্রাডোতে চললে যদি এইবার আসেন, অসুবিধা না হয়, না না, প্রাডোতে চড়া না চড়ার বিষয় না, প্রাডোতে চড়া না চড়া অসুবিধা নয়। উনি যে কথাটা বলেছেন এই একই কথা যদি বিএনপির জন্য তারা বলে বলুক, কিন্তু উনি তো কথাটা মিথ্যা বলে নাই। এমন তো হয়েছে যে যারা রিক্সায় চড়ার পয়সা দিতে পারতো না, কিংবা যারা জীবনে ফার্স্ট ক্লাস ট্রেনের বগিতে চড়তে পারতো না, তারা প্রাডোতে চড়ে ঘুরে বেরিয়েছে না। প্রথমে কি করেছে? প্রথমে বলেছে বড় ভাইয়েরা দিয়েছে, তারপরে এখন হয়তো নিজেরা কেনার মতো যোগ্যতায় পৌঁছে গেছে অনেকে। তো এই বড় ভাইগুলা কারা, এবং এই তারাই বা এগুলা কোথায়, যারা প্যাডোতে চড়ছেন তারাই বা প্যাডো কিনছেন কোত্থেকে? আমি বরং ওই এমপি সাহেবকে বলবো যে যদি এই অভিযোগ তাদের মনের মধ্যে সত্যিই থেকে থাকে, তাহলে তারা খুঁজে বের করে দেখুক যে আয়ের উৎস কি, কিভাবে তারা রিক্সা থেকে প্যাডোতে পৌঁছে গেলেন। সংসদে বকাবকি করার চাইতে বরং কি করে 1-2 বছরের মধ্যে রিক্সা থেকে প্যাডোতে যাওয়া যায়, এই মন্ত্রটা যদি তারা তদন্ত করে বের করে দিতে পারেন, তাহলে আমাদের মতো যারা সারা জীবন অন্যের প্যাডোতে উঠেছি, মই দিয়ে উঠতে হয় এরকম একটা গাড়ি, এবং দূর থেকে আমাদের বন্ধুদের গাড়ি দেখেছি, প্র্যাডো, হামার, এগুলো দেখেছি, জীবনে যেগুলো আমরা নিজেরা কিনতে পারবো বলে কোনোদিন মনে করি না, আমরা এই পদ্ধতিটা ফলো করে আমরাও ধরেন আমাদের তো তবু 1-2টা গাড়ি আছে, তাহলে আমাদের আরো প্র্যাডো পর্যন্ত যাইতে অনেক সুবিধা না? আমি বরং মনে করি সংসদে এইসব না বলে ওনাদের হাম কেন হয়েছে এটা তদন্ত করা উচিত। এই যে গত অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংক ব্যবস্থায় 75,000 কোটি টাকার মতো নাকি দেওয়া হয়েছে, এই বিজনেস স্ট্যান্ডার্ড অনেকে এটা প্রতিবেদন করেছেন যে 75,000 কোটি টাকা এই দুর্বল ব্যাংকগুলিকে ফিনান্স করা হয়েছে। সেগুলি কেন এইভাবে করা হলো, কোন নীতির ভিত্তিতে, সেটা তারা তদন্ত করুক। যেখানে আমানত দ্বারা টাকা ফেরত পায় না, এখনো হাহাকার করে, ব্যাংকগুলির টাকা তাহলে কোথায় গিয়েছে 75,000 কোটি টাকা, যেগুলি দিয়ে ব্যাংকগুলিকে নাকি চালু রাখা হয়েছে? তারপরে এই যে রিক্সা থেকে প্যাডোতে যারা গিয়েছেন এটা তদন্ত করুক। তারপরে যে ভুয়া মামলাগুলি যারা দিয়েছেন, এই ভুয়া মামলাগুলি কারা দিয়েছেন? বাংলাদেশের আইনে তো ভুয়া মামলা দিলে পরে যে ভুয়া মামলা দেয় তার শাস্তি হওয়ার বিধান আছে। তাহলে ভুয়া মামলাগুলি যারা করেছেন এরা কারা? এগুলো করুক। আইনের শাসন যদি প্রতিষ্ঠা করার কথা কেউ বলেন, তাহলে তো ভুয়া মামলা আর আইনের শাসন তো একসাথে থাকতে পারে না, একসাথে চলতে পারে। এবং ভুয়া অভিযোগ তৈরি করা আর আইনের শাসন তো একইভাবে থাকতে পারে না। কাউকে কোনো অভিযোগ তৈরি না করে বছরের পর বছর কারাগারে আটকে রাখা তো আর আইনের শাসন একসাথে হতে পারে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যে আব্দুল্লাহ স্যারের এই যে এমেরিটাস কেড়ে নেওয়া হলো, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে তিনি তার উপরে নির্যাতনকারীকে পর্যন্ত প্রতিশোধ নেন না, এবং তাকে বেতন ফেরত দিতে হবে প্রফেসর এবং আব্দুল্লাহ। যে কিনা বেগম খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্স দিতে অস্বীকৃতি জানছে হাসপাতাল, তার উপরও তিনি প্রতিশোধ নেন না। তাহলে এমেরিটাস অধ্যাপক যে উনি হয়েছেন, উনি কি অযোগ্য ছিলেন? উনি একাধিক পাঠ্যপুস্তক লিখেছেন, এবং মেডিকেল প্রফেশনে যে মেডিসিনের যেটা বাইবেলের মতো বলা হয় ডেভিডসন, সেটার লেখক মন্ডলীর বা কন্ট্রিবিউটরদের মধ্যে উনি একজন। ভালো কথা, ওনাকে এমেরিটাস দিয়েছে কারা দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে। বুঝলাম আওয়ামী লীগ সরকার তাকে ফেভার করেছে, সেই ফেভারের জন্য কি উনি দায়ী? যে তাকে ফেভার করেছে অন্যায় তো সে করেছে। তাইলে আপনি যদি কালকে কেউ আপনাকে এমেরিটাস করতে চায়, আপনি তাকে প্রত্যাখ্যান করবেন যে না আমি এমেরিটাস হইতে চাই না, যেখানে আপনার যোগ্যতা আছে? উনি একজন যোগ্য লোক, কম পয়সায় রোগী দেখেন, উনি একজন প্রফেসর, শিক্ষক, পাঠ্যপুস্তক লেখার সাথে জড়িত, উনি এমেরিটাস হয়েছেন, ভালো কথা। আওয়ামী লীগ তাকে ফেভার করে এমেরিটাস করেছে, এই সরকার যদি মনে করে যে উনি এমেরিটাস থাকার যোগ্য না, তাকে ছড়িয়ে দিবে। কিন্তু যে গৃহীত ভাতা ফেরত দিতে হবে, এটা তো সম্পূর্ণ ছোট লোকই। তাইলে অতীতে যারা প্রমোশন পেয়েছে আওয়ামী লীগের আমলে, মনে করেন আমলা, এরা এখন বেতন ফেরত দিবে যে আপনার সেক্রেটারি হওয়াটা ঠিক হয় নাই, আপনাকে সেক্রেটারি বানিয়েছে, এখন আপনি আগের যে বেতন ছিল ওইখানে ফেরত যাবেন, সেক্রেটারি হিসেবে যত বেতন পাইছেন সব ফেরত দেন? এটা কোনো কথা? এইটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছেন, উনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না, এটা হচ্ছে সরাসরি তার বিরোধিতা করা। এবং এই ছোট লোকে যদি অব্যাহত থাকে, তাইলে বাংলাদেশে গণতন্ত্র তো দূরের কথা, এই জুলাইয়ের বেনিফিশিয়ারি কেউ হবে না। কারণ জুলাই বলেছিল মেধা গুরুত্ব পাবে, কোটা না, যোগ্যতা গুরুত্ব পাবে, কোটা না। জি তুষার ভাই, টিআইবি তার খানা জরিপ আজকে প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের 1 বছরে ঘুষ লেনদেন হয়েছে 12,633 কোটি টাকা, সংস্কারের কথা বলে, এবং একটা বিশাল এত জনসমর্থন আর কোনো সরকারের প্রতি হয়তো ছিলই না। এবং প্রফেসর ইউনূসের নেতৃত্বে প্রতি প্রসঙ্গে আমরা কথা বলবো যে ইন্টারিম আমলেও কেন 9-6 হলো। তার আগে দর্শক আবার ছোট্ট একটা বিরতি নিয়ে আমাদের সঙ্গে থাকুন। দর্শক আরেকবার আমন্ত্রণ, 24 ঘন্টায় আমরা কথা বলছি সমসাময়িক বিষয় নিয়ে। ইন্টারিম সরকারের সময় তুষার ভাই 1 বছরে 12,633 কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে। এর ভিতরে সবচেয়ে বেশি যে খাতে আগে হতো পাসপোর্ট, পুলিশ, সেগুলোতেই হয়েছে। তার মানে হচ্ছে যে সরকার একটা বিশাল সংস্কারের উদ্যোগ নিল, তার সঙ্গে রাজনৈতিক দলগুলো, ফুয়াদ ভাইরা দিনের পর দিন, সম্ভবত 88 দিন
সম্ভবত বসাই হয়েছিল শুধু রাজনীতিবিদ, এত সংস্কারের প্রচেষ্টা, আলী রিয়াজের নেতৃত্বে একটা কমিশন হলো, প্রফেসর ইউনূস সেই কমিশনের প্রধান, তখনও এই একই মাত্রার ঘুষ চলেছে, অথবা মাত্রাটা হয়তো আগের সমসাময়িক সময়গুলোর চেয়ে কোনো কোনো বছরের চেয়ে বেশিও বটে। এটা তো টিআইবি যেহেতু বলেছে, আমরা টিআইবির কথাকে বেশ গুরুত্ব দিয়ে থাকি, তাহলে নিশ্চয়ই চলেছে। আর যদি আমরা এখন টিআইবিকে অস্বীকার করলে, তাহলে তো টিআইবির আগের সবকিছু অস্বীকার করতে হবে, যখন তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করতো, যখন তারা বিভিন্ন সময় বলতো যে অমুক সরকারের দুর্নীতি বেশি হয়েছে, তমুক সরকারের। তো এখন তো এটা মেনে নিতে হবে যে ইউনূস সরকারের সময় দুর্নীতি হয়েছে এবং বেশ ভালোভাবেই হয়েছে। ইউনূস সরকারের সময় কিন্তু সবকিছু, টিআইবি নিয়ে ইউনূস সরকার আগেও সমালোচনা করেছে। টিআইবি ইউনূস সরকারের সমালোচনা করে না, টিআইবি দুর্নীতির না। সমালোচনা করে। তবে টিআইবির যিনি ইফতেখারুজ্জামান সাহেব, তিনি কিন্তু ইউনূস সরকারের একজন আস্থাভাজন লোক ছিলেন এবং বিভিন্ন জায়গাতে কমিশন বিভিন্ন জায়গাতে উনি ছিলেন। ওনার সংস্থা যেহেতু বলেছে ওই সময় দুর্নীতি হয়েছে, তাহলে তো অবিশ্বাস করার কোনো কারণ নাই এখন। কিন্তু মুশকিলটা হচ্ছে যে ইউনূস সরকারের শাসনের একটি বিরাট জায়গা ছিল গোয়েবলসীয় প্রচারণার যুগ। তার একটা মাইক বরদার ছিল, মানে মাইকিং করার জন্য একটা উইং ছিল, এবং তারা বলতো এই দেশে জবের বন্যা বয়ে যাবে, এই দেশ দুর্নীতিমুক্ত হয়ে যাবে। উনি নিজে পর্যন্ত অসংখ্য এরকম অসত্য ভাষণ দিয়েছেন যে আমাদের কাছে এখন দরখাস্ত এসে বসে আছে, এরপরে দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে, উনি গিয়ে রোহিঙ্গাদেরকে নামাজ পড়িয়ে দিবেন হচ্ছে আরাকানে। এরকম অসংখ্য মিথ্যা প্রতিশ্রুতি উনি দিয়েছেন, এবং উনি আসলে মিথ্যা প্রতিশ্রুতির একটা জাহাজ, এবং সেই জাহাজ এখানে এসে এখন সব উন্মোচিত হয়ে যাচ্ছে যে ওনার সময় দুর্নীতি তো কমেই নাই, ক্ষেত্র বিশেষে বেড়েছে। এবং এটা যে বেড়েছে, এটা কি শুধু এইখানে, বিশ্ব যে দুর্নীতির সূচক, সেখানেও তো আমাদের অবনতি হয়েছে, ওনার সময় উন্নতি তো হয় নাই। এখন আরো বিষয় রয়েছে, ওই সময়কে আমরা দেখি নাই যে তরুণদের রাজনৈতিক দলের বিভিন্ন সদস্যরা তদবির করছেন, দুর্নীতি করছেন, টাকা পয়সা গ্রহণ করছেন, এরকম অভিযোগ এসেছিল। এবং অফিসার্স ক্লাব বা কোথাও একজন সচিব, এখন যিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে, তিনি একটা সংবাদ সম্মেলনের মতো করেছিলেন, এবং তিনি বলেছিলেন যে 8 জন উপদেষ্টার সমস্ত খবরাখবর তার কাছে আছে। তো তার মানে তো হয়েছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। কিন্তু মুশকিল ব্যাপার হলো যে এটা মাথা নেড়ে ইউনূস সাহেবের সমর্থকরা বলবেন যে না না না, এইটা ওনার সময় হয় না, এগুলো আসলে মিথ্যা, আমরা তো সব জিরো করে ফেলেছিলাম, বাংলাদেশকে তো প্রায় শূন্য করে দিতে চলেছিলাম। তো সেরকম শূন্য করার অবস্থায় যখন আমরা গিয়েছিলাম, তখন টাকা নাই, পয়সা নাই, কাজ নাই, চাকরি নাই, আইন নাই, শৃঙ্খলা নাই, তো তাহলে দুর্নীতি কোত্থেকে হবে? দুর্নীতিও নাই। কিন্তু আমার মনে হয় যে দুর্নীতি শুধু তারা করেন নাই, তাদের সবচেয়ে বড় দুর্নীতি ছিল মরাল দুর্নীতি। ওইটা যদি হিসাব করা হয়, তাহলে ওই দুর্নীতির পরিমাণ হবে কয়েক লক্ষ কোটি টাকা। কারণ তারা মবের সংস্কৃতি তৈরি করেছেন, গুরুজনদেরকে অপমান করা শিখিয়েছেন, মিথ্যা কথা বলেছেন প্রকাশ্যে, তারা বিভিন্ন জায়গায় ভুয়া মামলা দিয়েছেন, ভুয়া মামলাকে পৃষ্ঠপোষকতা করেছেন। একদিকে মুখে বলেছেন, সমালোচনা করেন মন খুলে, আরেকদিকে কথা বলার জন্য সাংবাদিকদেরকে ধরে নিয়ে গিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়ে মিথ্যা মামলা দিয়ে দিয়েছেন। একদিকে নিজেরা সংবিধান সংস্কারের কথা বলেন, আরেকদিকে সংবিধান নিয়ে আলাপ করতে গিয়েছে বলে মবের হাতে নিগৃহীত লোকজনকে ধরে নিয়ে গিয়ে মিথ্যা মামলায় ভরে দিয়েছেন। তাহলে তারা কি করেছেন? তারা এখানে একটা মরাল দুর্নীতি করেছেন, এবং সেই মরাল দুর্নীতির যে ক্ষতি বাংলাদেশের উপর তারা চাপিয়ে দিয়েছেন, সেই ক্ষতি এই কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির চাইতে অনেক বেশি, অনেক বেশি। ব্যারিস্টার ফুয়াদ, সচরাচর দুর্নীতির সঙ্গে প্রকল্পের একটা সম্পর্ক থাকে। তো ইন্টারিমের এই 18 মাসে বা যে 12 মাসের কথা বলা হচ্ছে, বড় কোনো প্রকল্প নেওয়া হয়নি, তারপরেও এত দুর্নীতি হলো। এইটা কি আপনারা যারা রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে, সংস্কার প্রক্রিয়ার সঙ্গে স্টেক হোল্ডার ছিলেন, তারা আগেই টের পেয়েছিলেন, নাকি এটা আপনাদেরকে চমকিত করে? না, এটা খুবই যৌক্তিক। আমার মনে হয় টাকার পরিমাণটা কম বলেছে, এটা আরো অনেক ম্যাসিভ হওয়ার কথা। কারণ হচ্ছে ইনস্টিটিউশনাল করাপশন, এটা ইউনূস সরকার সংশ্লিষ্ট বিষয় না। তো তার কাছে তো টাকা ছিল না, সে তো কোনো নতুন প্রকল্প নেয়নি, বরং সে সব জায়গা থেকে বাজেট কাট করেছে, বাজেটের বড় বড় প্রকল্প সব সাসপেন্ড করে দিয়েছে, প্রকিউরমেন্ট বন্ধ করে দিয়েছে অধিকাংশ মিনিস্ট্রিতে, বিদেশি সফর কাট ডাউন করেছে। তো এটা প্র্যাকটিক্যালি পসিবল না। যেটা হচ্ছে এটা চলমান আমাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতি, প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যেভাবে আখড়া বেঁধে বসে আছে, সেটার একটা চলমান প্রক্রিয়া। আমি মনে করি টাকার পরিমাণ আরো বেশি হবে আর কি। যে খুবই সামান্য একটা টাকা, হয়তো অল্প কয়েকটা মিনিস্ট্রি অথবা অল্প কয়েকটা ডিপার্টমেন্ট তারা এখানে, মানে 12,633 কোটি টাকা সামান্য? এটা খুব খুব আমার কাছে মনে হয় যে করাপশন তুলনায়, হ্যাঁ আমাদের করাপশনের পরিমাণ আরো অনেক বেশি হবে। এটা খুবই ছোটখাটো বিষয়। আপনি এক একটা প্রকল্পতেই ধরনের থেকে বেশি টাকা আপনি বেশি চুরি হয়েছে। পদ্মা সেতুর কথা বলেন, মেট্রো রেলের কথা বলেন, এক একটা প্রকল্পে তার থেকে বেশি টাকা লুটপাট হয়েছে। অথবা ধরেন এই যে এখন ব্যাংকের প্রণোদনা প্রকল্প 60,000 কোটি টাকা, একটা প্রকল্পে তার থেকে বেশি টাকা লুটপাট হয়ে ক্যাপিটাল ফ্লাইট হয়ে যাবে। তাহলে এইটা ইউনূস সরকারের বিষয় না, এটা হচ্ছে রাষ্ট্রের গভর্নেন্সের গত 5-6 দশকের টানা ফেইলিউরের রেজাল্ট। তাহলে শেখ হাসিনার সময়ও যেটা হয়েছে সেটাও তো রাষ্ট্রের টানা 5-6 দশকে প্রমোট করেছি কিনা পার্থক্যের জায়গাটা হইলে এটা।
যে শেখ হাসিনা রাষ্ট্রীয়ভাবে এগুলোকে প্রমোট করেছে, এগুলো করতে অ্যালাউ করেছে। ইউনূস সরকার পরিকল্পিতভাবে দুর্নীতি করতে অ্যালাউ করেছে কিনা, অথবা তার উপদেষ্টারা মানে দেশ ছেড়ে পালাইছে কিনা, intentionটা- রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল কিনা দুর্নীতি করবার ক্ষেত্রে, এই জায়গাতে ফান্ডামেন্টাল তফাৎ আছে। আপনি তার গভর্নেন্স নিয়ে সমালোচনা করতে পারবেন, সে কতটুকু সফল ব্যর্থ, কিন্তু পরিকল্পিতভাবে রাষ্ট্রে দুর্নীতি চাপিয়ে দিয়েছে, করতে অ্যালাউ করেছে। এবং এই যে একদম পরিষ্কার আপনার এইখানে বক্তব্য। সেইখানে এই ছাত্রদের টাকা পয়সা লেনদেনের কথা বলা হয়, বিএনপির যে কাঠামোগত, আওয়ামী লীগের যে কাঠামোগত সারা দেশে চাঁদাবাজির নেটওয়ার্ক আছে, এইটা এনসিপির পোলাপানের রপ্ত করতে আরো 10 বছর রাজনীতি করতে হবে। একদম পরিষ্কার। আমার হাতে সময় নাই। আসিফ বিন আলী, আপনি কি ব্যারিস্টার ফুয়াদের সাথে একমত যে যে দুর্নীতিটা হয়েছে এইটাকে ওই সময়ের অন্তর্বর্তী সরকার প্রাতিষ্ঠানিকভাবে প্রশ্রয় দেয়নি, প্রমোট করেনি, যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের যে দুর্নীতির রাজনৈতিক সংস্কৃতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তার একটা ধারাবাহিকতা মাত্র, এবং প্রকৃত পরিমাণ হয়তো এর চেয়েও বড় হতে পারে? ফুয়াদ ভাইয়ের কাঠামোগত আর্গুমেন্টের সাথে আমি ক্যাটাগরিক্যালি একমত, কিন্তু উনি প্রমোট করার ব্যাপারে যেটা বলেছেন আমি ওটার সাথে একটু দ্বিমত করি। বাণিজ্য মন্ত্রীর ব্যাপারে একটা রিপোর্ট এসছে, বাণিজ্য উপদেষ্টার ব্যাপারে ঢাকা টাইমসে, এবং ইট ক্লিয়ারলি শোজ যে তিনি যখন ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থাকা অবস্থায় তিনি তার পদের অপব্যবহার করেছেন বেশ কয়েকটা জায়গায় তার নিজের ব্যক্তিগত বাণিজ্যিক বেনিফিটের জন্য। এখন এইটা যদি, এবং উনি কিন্তু অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা ছিলেন ওই ক্যাবিনেটের, তো এইটা যদি একটা এক্সাম্পল না হয় যেটা প্রমাণ করে যে প্রমোট করাতে এক ধরনের সহযোগিতা ছিল, তাহলে কোনটা হতে পারে? এরকম আরো বেশ কিছু এক্সাম্পল দেওয়া যাবে। আমরা সেই সময় স্বাস্থ্য উপদেষ্টার পিএস এর করাপশনের ব্যাপারটা দেখেছি, আরো বেশ কয়েকজন ছাত্র উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাদের কিছু বড় বড় রুলসের ভায়োলেশন দেখেছি। হ্যাঁ, কোথাও কোথাও নিজের ওয়াইফকে চাকরি দেওয়া এবং এই ধরনের কার্যক্রমও দেখেছি। তো দেখেন, মানে আমরা ডেফিনেটলি প্রমোট করেছে কি না, এই প্রশ্নটা যদি আমি এক কথায় উত্তর দিতে যাই, ইন্টারিম গভর্নমেন্টের সময় এই ব্যাপারে এক ধরনের ব্যাপার ছিল, আচ্ছা আগে এবার আওয়ামী লীগ করছে, এবার তো আমরা আসছি, এবার আমরা খানিকটা করি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে করেছেন কিনা আমি এটা বলতে পারবো না, কারণ ওই ব্যাপারে ওই তথ্য আমার কাছে নাই, ওইটা জানার মতন সুযোগও নাই। কিন্তু ডেফিনেটলি মন্ত্রী পরিষদে এমন কিছু ব্যক্তিবর্গ ছিলেন যাদের ব্যাপারে যথেষ্ট সন্দেহজনক অভিযোগ আছে। কিন্তু ওই যে বললাম ভাই, আর আমাদের সমস্যাটাই হচ্ছে যে আমাদের অভিযোগ পর্যন্তই যায়, তারপরে যে এটার একটা প্রপার প্রসিডিউরাল একটা তদন্ত হবে, সেই রিপোর্টটা যে সরকার বা ওই তদন্তকারী মানে সংস্থা প্রকাশ করবে, সেটা তো আর হয় না। আপনার মনে আছে কিনা, খুব সংক্ষেপে বলুন, কদিন আগে টিআইবি হত্যাকাণ্ড নিয়ে এই সরকারের 4 মাসে একটা পরিসংখ্যান দিয়েছিল, সেটির তীব্র সমালোচনা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। ফলে টিআইবি বললে সেটাকে সরকার নিয়ে তদন্ত করবে। আমরা সবসময় দেখছি যে টিআইবির বক্তব্য বিরোধী দল পছন্দ করে, সরকারি দল সেটাকে আমলে নিতে চায় না। ফলে এবার এই ইস্যুতেও কি একই ধারাবাহিকতা অব্যাহত থাকবে? সেটা হতেই পারে। দেখেন, যে কোনো রেগুলেটরি বা অথবা মানে এই ধরনের প্রতিষ্ঠানগুলো, টিআইবি যে ধরনের প্রতিষ্ঠান, এরা আসলে এক ধরনের তথ্য তৈরি করে গবেষণা পদ্ধতি ফলো করে, যেইটা সরকারি প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসে। তো ক্ষমতায় যেই থাকে তার একটা উদ্দেশ্য থাকে যে এইটাকে মানে মূল অভিযোগ নিয়ে আলাপ না করে সরাসরি প্রতিষ্ঠানকে প্রশ্ন করা। এটা আওয়ামী লীগের সময়ও হয়েছে। আওয়ামী লীগের সময় তারা টিআইবি নিয়ে বলতো, তারপরে হচ্ছে যে এই যে সুজন নিয়ে বলতো। এখন হয়তো এটা বলবে। ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময়ও কিন্তু সেম জিনিস হয়েছে, বলা হয়েছে। এটা একটা এটা রাজনৈতিক ক্ষমতার প্রবণতাই হচ্ছে তাকে প্রশ্ন করলে যে প্রশ্ন করা হচ্ছে, কি প্রশ্ন করা হচ্ছে ওইটার উত্তর না দিয়ে কে প্রশ্ন করছে তার অতীত বা তার কার্যক্রম খুঁজে দেখা। কিন্তু ভাই একটা পয়েন্ট আমি বলে শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে দেখেন আমাদের সোসাইটিতে টিআইবির মতন প্রতিষ্ঠানগুলো দরকার রয়েছে, সেটা যে সরকারের আমলে। ব্যারিস্টার ফুয়াদ বোধহয় 20 সেকেন্ডে কিছু যে মুখ্য সচিবের কথা বললেন, যিনি বেগম জিয়ার পিএস ছিলেন, উনি যে 8 জন উপদেষ্টার ব্যাপারে যে অভিযোগটা করলেন, আমরা কিন্তু তখন থেকে বলেছি যে আপনি লিখিতভাবে এটা দুদককে জানান। এখন ওনারা ক্ষমতায় আছেন, 4 মাস চলে গেছে, ওনারা 4-5 জন উপদেষ্টার পদত্যাগও চেয়েছেন। আসিফকে হেন কোনো ভাষায় নাই যে মেলাইন করেন নাই। আসিফ ভাই, অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসা দরকার। সময় নেই, তুষার ভাই 20 সেকেন্ডে আপনি কি? না, যে অভিযোগে বাণিজ্য উপদেষ্টার কথা বলা হলো, এছাড়া আরো অনেক উপদেষ্টা আছেন, তাদের কথা তো আমরা একটু আগে শুনলাম, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলা হবে না? ক্ষমতায় থেকে তিনি তার নিজের কর, নিজের প্রতিষ্ঠানের জন্য সুবিধাগুলো নেন নাই, সেগুলো দুর্নীতি না? সেগুলো কি এক ধরনের ক্ষমতার অপব্যবহার না? তো একই জিনিস তো বশির সাহেবের মতো ইউনূস সাহেবের বলা যায়, উনি পথ দেখিয়ে দিয়েছেন। জি, আপনাদের 3 জনকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আলোচনা।